ঘণ্টাখানেকের হট্টমেলা নয়, আমার আপনার রায় নিয়ে খাপ পঞ্চায়েত নয়। সন্ধ্যে 7টা মানেই করা সত্যি কথা যা হজম করতে সময় লাগে। যুদ্ধ হোক বা দুর্নীতি, অপরাধ বা চিটিংবাজি, ঘুরিয়ে নাক দেখাই না আমি, যখন তখন রং বদলাই। আমি স্বর্ণালী, প্রশ্ন করি সোজাসুজি। নমস্কার, দেখছি রিপাবলিক বাংলার সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী, আর শুরু করছি সোজাসুজি স্বর্ণালী। বাংলা একটা প্রবাদ বাক্য আছে জানেন তো, চুরি বিদ্যা বড় বিদ্যা যদি না পড়ো ধরা। চুরিটা ধরা পড়বে কিনা সেটা নির্ভর করছে চুরিটা কত ভালো কে শিখেছে, কত নিখুঁতভাবে চুরি করতে জানে। মানে ছিচকে চোরের কাছে শিখলে একরকম, সিধেল চোরের কাছে শিখলে আরেক রকম, আর বড় ডাকাতের কাছে শিখলে আরেক রকম। আমাদের রাজ্যের শাসক দলের নেতা মন্ত্রী আমলাদের চুরিটা দিনের পর দিন যেভাবে এক এক করে ধরা পড়েছে, তাতে চুরির শিক্ষা যেখান থেকেই পেয়েছে, যেখান থেকেই পাক না কেন সেটা নিয়ে প্রশ্ন উঠছে। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে আমাদের রাজ্যের শিক্ষা দপ্তরের ঢোল ফেটে গেছে। 2016 সালের এসএসসি নিয়োগ দুর্নীতির গোটা প্যানেল ইতিমধ্যেই বাতিল করেছে হাইকোর্ট। শুধু শিক্ষক নিয়োগ নয়, প্রত্যেক ক্ষেত্রে যেখানে যেখানে যতখানি সম্ভব চুরি করা হয়েছে, প্রত্যেক ক্ষেত্রে মনে হচ্ছে ঠিক পাকা হাতে যেন চুরিটা সামাল দেওয়া যায়নি। কারণ প্রতি জায়গায় ছত্রে ছত্রে ফাঁক রয়েছে। তদন্ত এগোনোর সঙ্গে সঙ্গে সামনে চলে আসছে কত বড় ঠান্ডা মাথায় কত বড় চুরির পরিকল্পনা কোথাও রচনা করা হয়েছিল। সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই চাকরি বাতিলের এই নির্দেশের উপরে কোনো স্থগিতাদেশ দেয়নি। আর সুপ্রিম কোর্টে এই নিয়ে শুনানি ছিল, সেই শুনানি আগামীকাল পিছিয়ে গিয়েছে। রাজ্যের আইনজীবী, রাজ্যের তরফ থেকে নিযুক্ত আইনজীবী মুকুল রোহতগি প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের কাছে আবেদন করেন তার নাকি গলা খারাপ। গলা খারাপের জন্য তিনি আরেকটু সময় চান, শুনানি পিছিয়ে দেওয়ার অনুরোধ করেন এবং এরপরে প্রধান বিচারপতি তাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দেন এবং আগামীকাল, খুব বেশি সময় তাকে দিতে পারেননি, হয়তো তিনি অনেকটা সময় চেয়েছিলেন গলা খারাপ বলে। আমাদেরও গলা খারাপ থাকে, কিন্তু আমরা তো সময়ের সুযোগ কিছুই পাই না। প্রধান বিচারপতি এক্ষেত্রে তাকে পরামর্শ দিয়েছেন বিশ্রাম নেওয়ার, তবে বেশি সময় দেওয়া হয়নি, আগামীকালই হবে শুনানি। গলা খারাপের জন্য মুকুল রোহতগি 1 সপ্তাহ সময় চেয়েছিলেন। মোটামুটি একদিন সময় দিয়ে আগামীকাল নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি। কারণ যে বিষয়টা মুকুল রোহতগি বা রাজ্যের আইনজীবী বা রাজ্য বুঝতে পারে না, তা হচ্ছে এই সময় দাঁড়িয়ে গোটা পশ্চিমবঙ্গের তরুণ যুব সমাজ তাকিয়ে রয়েছে এই মামলার শুনানির দিকে। অথচ রাজ্যের আইনজীবীর সমস্যা হচ্ছে তার গলা খারাপ, তার গলা ইনফেকশন হয়েছে, গলা খারাপ, কথা বলতে পারবেন না। এই হচ্ছে আসল কারণ, যার জন্য 1 সপ্তাহ ডেট পিছিয়ে দেওয়ার কথা বলেন রাজ্যের আইনজীবী। কিন্তু আফসোস, এতটা সময় দেওয়া গেল না গলা খারাপের জন্য। একদিন সময় দেওয়া হলো, আগামীকাল সকাল 10:30টায় শুরু হবে শুনানি। দেশের শীর্ষ আদালত যখন নিয়োগ দুর্নীতি মামলা চলছে, তখন পাশের রাজ্য ঝাড়খণ্ডে মন্ত্রীর আপ্ত সহায়কের বাড়ি থেকে কাঁড়ি কাঁড়ি টাকার পাহাড় উদ্ধার হচ্ছে। আর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বাংলার দুর্নীতিকে সাফাই দিতে গিয়ে তুলনা টানছেন মধ্যপ্রদেশের ব্যাপক কেলেঙ্কারির। অন্যদিকে এই রাজ্যে প্রায় 26,000 জন জানেন না তাদের ভবিষ্যৎ ঠিক কি। কিন্তু নিজের রাজ্য নিয়ে, নিজের রাজ্যের দুর্নীতি নিয়ে কখনো কোনো বিষয় কোনো মন্তব্য নেই, বরঞ্চ প্রতি ক্ষেত্রে ভিন রাজ্যে সফর, ভিন রাজ্যের উদাহরণ টেনে নিয়ে আসা এবং প্রতি ক্ষেত্রে ভিন রাজ্যের সঙ্গে তুলনা করা। গতকালই শিক্ষক হওয়ার স্বপ্ন নিয়ে আন্দোলন চালিয়ে যাওয়া এসএলএসটি আন্দোলনের অন্যতম মুখ ইমরান হোসেন ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা যান আন্দোলন করতে করতে। কি অদ্ভুত, কারোর সর্বনাশ কারোর পৌষ মাস, তাই না? যেখানে একটা প্রজন্ম শুধু চাকরি করবে, সরকারি চাকরির পরীক্ষায় পাশ করে তারা তাদের যোগ্য জায়গা পাবে, এই অপেক্ষায় তাদের সময়, তাদের জীবন সব নষ্ট হয়ে যাচ্ছে। আর অন্যদিকে একটা শ্রেণী এটাকে হাতিয়ার করে ভাবছে কি করে ভোটের ময়দানে ফায়দা তোলা যায়। কারণ না হলে তো সময় কেনার রাজনীতি ঠিক সাকসেসফুল হবে না।
আর সেই জন্য এই সমস্ত এত গুরুত্বপূর্ণ মামলাতে আইনজীবীর গলা খারাপ বলে 1 সপ্তাহ সময় চাইতে হয়। সত্যি তাই, কারোর পৌষ মাস, কারোর সর্বনাশ। এই নিয়ে কথা বলবো আমরা, আমাদের সঙ্গে যারা রয়েছেন অতিথিরা তাদের সঙ্গে এক এক করে প্রথমে আলাপ করে নিই, তারপরে আরও এগিয়ে যাব, আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য, সেই সমস্ত তথ্যের দিকে নজর রাখবো আমরা। এই মুহূর্তে আমার সঙ্গে যারা রয়েছেন সোজাসুজি স্বর্ণালীতে রয়েছেন অধ্যাপক ঝন্টু বড়াইক, রাজনৈতিক কর্মী এবং শাসকের সমর্থক, রয়েছেন অনিন্দ্য সিনহা রয়, এবং রয়েছেন গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য গোপাল চন্দ্র মিশ্র। আর স্টুডিওর বাইরে থেকে রয়েছেন এক চাকরিহারা, এই মুহূর্তে আন্দোলন অনশনে রয়েছেন এবং সেই অনশন মঞ্চ থেকে সোজাসুজি স্বর্ণালীতে যোগদান করেছেন সুমন বিশ্বাস। প্রত্যেকেই স্বাগত রিপাবলিক বাংলা এবং সোজাসুজি স্বর্ণালীতে। আমি নিঃসন্দেহে আসবো এক এক করে আপনাদের সবার কাছে, তবে তার আগে একটুখানি সবার সঙ্গে একটু ফ্ল্যাশব্যাকে যাই। আজ একটু ফ্ল্যাশব্যাক থেকে শুরু করব আজকের ডিবেট, আজকের আলোচনা। মনে আছে পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতার বাড়ি থেকে কাঁড়ি কাঁড়ি টাকা উদ্ধার হয়েছিল। গোটা রাজ্য, গোটা বাংলা দেখেছিল নোট, তারা তারা নোট, 2000 টাকার নোট বান্ডিল বান্ডিল। অনেকে মজা করে বলছিলেন যে এই জন্য মার্কেটে 2000 টাকার নোট পাওয়া যায় না, সব নোট তো পার্থ বান্ধবী অর্পিতার বাড়িতে রয়ে গেছে। আজ কোথাও সেই ছবি যেন দেখলাম। কোথায়? আরেক রাজ্য, ঝাড়খণ্ডে। ঝাড়খণ্ডের রাঁচি, যেখানে রাজ্যের গ্রামোন্নয়ন মন্ত্রী, সেই রাজ্যের গ্রামোন্নয়ন মন্ত্রী আলমগীর আলমের আত্মসহায়কের পরিচারকের বাড়ি থেকে প্রায় 20 কোটি টাকা উদ্ধার করেছে ইডি। গ্রেপ্তার করা হয়েছে সঞ্জীব লাল নামে ওই আত্মসহায়ককে। ঝাড়খণ্ডের বিভিন্ন জায়গায় এদের অভিযান চালায় তদন্তকারী দল, কারণ আর্থিক তছরূপ সংক্রান্ত মামলার তদন্তে নেমে ইডি এত অর্থ বাজেয়াপ্ত করে। অনেকেই মিল পাচ্ছেন বাংলার সঙ্গে, ঠিক বাংলার মতো। অনেকে প্রশ্ন তুলছেন যে কে কার থেকে অনুপ্রাণিত বোঝা মুশকিল। বাংলায় যে কথায় কথায় বিভিন্ন রাজ্যে ঘুরে বেড়ায় অন্যান্য রাজ্যের যাবতীয় যা দুর্নীতি স্ক্যাম, সেখান থেকে বাংলা অনুপ্রাণিত হয়, নাকি বাংলা থেকে পশ্চিমবঙ্গ থেকে অনুপ্রাণিত হয়ে অন্য রাজ্যের লোকজন পরিচারক আত্মসহায়কের বাড়িতে কাঁড়ি কাঁড়ি টাকা জমা করে? মজার বিষয় হয়ে দাঁড়িয়েছে, তাই না? সবটাই হাসির পাত্র, হাসির খোরাক হয়ে দাঁড়িয়েছে আমাদের রাজ্য। আমরা, আমাদের পরবর্তী প্রজন্ম যারা আন্দোলন করছেন, তারা সবাই হাসির খোরাক। আমি মাঝে মাঝে বলি যে যাদের চাকরি চলে গেছে তারা পর্যন্ত আজকে সোশ্যাল মিডিয়ায় হাসির পাত্রপাত্রী হয়ে রয়েছেন। ওয়েমার শিট থেকে, চাকরির পরীক্ষা থেকে, চাকরি পাওয়া থেকে চাকরি বাতিল, সবটাই যেন মজা হয়ে দাঁড়িয়েছে। কাঁড়ি কাঁড়ি টাকা উদ্ধার করেছে আজকে যখন ইডি। প্রশ্ন উঠছে, বাংলা থেকে ঝাড়খণ্ড শিখলো না ঝাড়খণ্ড থেকে বাংলা? কারণ মুখ্যমন্ত্রী এবং সঙ্গে তৃণমূল নেত্রী কথায় কথায় দুর্নীতি প্রসঙ্গ উঠলে তিনি বলেন যে তৃণমূল দুর্নীতি জানেই না। বাংলায় নিয়োগ দুর্নীতি নিয়ে যখন গোটা দেশ তোলপাড়, এবং ভুললে চলবে না সেদিন যে কোটি কোটি টাকা দেখতে পেয়েছিল বাংলার মানুষ, সেটা কিন্তু নিয়োগ দুর্নীতির প্রথম ধাপ ছিল। সারা দেশের নজর সুপ্রিম কোর্টে যখন, তখন বাংলার দুর্নীতি প্রসঙ্গে সাফাই দিতে গিয়ে মধ্যপ্রদেশের আবার সেই ভিন রাজ্যে সফর, মধ্যপ্রদেশের ব্যাপক কেলেঙ্কারির প্রসঙ্গ টানছেন মুখ্যমন্ত্রী। দিন কয়েক আগে তিনি বলেছেন তৃণমূল নাকি চুরিটা জানতো না, চুরি নাকি শিখিয়ে দিয়েছে শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসকে। আজকে বলছেন মধ্যপ্রদেশের ব্যাপক কেলেঙ্কারির সঙ্গে তুলনা করছেন। যে রাজ্য থেকে দুর্নীতি, যে রাজ্য থেকে টাকা উদ্ধার হয়, সেই রাজ্যের সঙ্গে তুলনা না টেনে বিভিন্ন সময় বিভিন্ন রাজ্যের উদাহরণ টানেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন হচ্ছে, এই উদাহরণগুলো কি আদৌ রাজ্যের দুর্নীতিকে ধামাচাপা দিতে পারবে কি? মমতা বন্দ্যোপাধ্যায় দুটো বক্তব্য শোনাবো, তারপর শুরু করছি আজকের ডিবেট। 2 কোটি ছেলে মেয়ের চাকরি দিয়ে বলেছিল, চাকরি তো দেয়নি, বেকারের সংখ্যা বেড়ে গেছে। উপরন্তু আমাদের 26,000 ছেলে মেয়ের শিক্ষক শিক্ষিকার চাকরি ওরা খেয়ে নিয়েছে কোর্টে কেস করে। মনে রাখবেন, আমরা ছেড়ে কথা বলছি না, আমরা শিক্ষক শিক্ষিকাদের পাশে আছি। যদি কেউ একটা ভুল করে,
তার বিরুদ্ধে তুমি তাকে সংশোধন করবার সুযোগ দাও, তুমি তাকে তার জন্য পলিসি করো। যারা কোনো ভুল করেনি, কোনো অন্যায়ও করেনি, পরীক্ষা দিয়ে পাশ করেছে, সবাইকে বাদ দিয়ে দিলে। বল, তোমার মধ্যপ্রদেশের ভ্যাপামের খবর কি? তোমার রাজ্যে কি হয়? মধ্যপ্রদেশের ভ্যাপাম চাকরির কেলেঙ্কারিতে যারা ইন্টারভিউ করতে যারা ইনভেস্টিগেশন করতে গেছিল সবাইকে মার্ডার করা হয়েছিল। আজকে উনি বড় গেরুয়াধারী হয়ে গেছেন। বিড়াল বলে মাছ খাবো না, কাশি যাব। সবচেয়ে বড় সাধু হয়ে গেছেন। ওরে তৃণমূল চুরি তো তোর থেকে শিখেছে, তৃণমূল চুরি করতে জানতো না। তোদের মতো কিছু অপদার্থ থেকে, তোদের মতো কিছু অপদার্থের জন্য আজকে তুই পালিয়ে গেছিস আসল কাজটা করে বিজেপিতে, যাতে সিবিআই না ধরে, যাতে ইডি না ধরে, যাতে ইনকাম ট্যাক্স না ধরে, যাতে এনআইএতে না ধরে। আর 10টা দিয়ে গেছিস তৃণমূলের ওপরে। চিরকুট দিয়ে চাকরি করতো, একটা চিরকুট দিয়ে ট্রান্সফার করতো, একটা চিরকুট দিয়ে চাকরি করতো। সিপিএম এর 34 বছর আমি অনেক খোঁজ নিয়েছি। আস্তে আস্তে চ্যাপ্টার ওপেন করবো, করিনি, ভদ্রতা করেছি। ভদ্রতা করা যদি দুর্বলতা হয়, কাজ করতে গেলে কেউ যদি ভুল করে সেটাকে সংশোধন করে দেওয়ার সুযোগ দেওয়া উচিত। যদি বলতেন হ্যাঁ এখানে অসুবিধা আছে, এটা তোমার ভুল হয়েছে, তুমি সংশোধন করো, আমরা করে দিতাম। ভুল তো যে কোনো কেউ করে ফেলতে পারে। সবটা কি আমি করি না? এডুকেশন ডিপার্টমেন্ট আলাদা ডিপার্টমেন্ট আছে, এসএসসি আলাদা আছে, প্রাইমারি এড বোর্ড আলাদা আছে, মাধ্যমিক বোর্ড আলাদা আছে। আমি মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্যের পর শুরুতেই যাবো। এই মুহূর্তে অনিন্দ্য সিনহা রয় আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি তার কাছে যাব। অনিন্দ্যবাবু, আমি জানি না যে এই যে কাঁড়ি কাঁড়ি টাকার যে ছবি গোটা দেশ এখন দেখছে, মানুষজন প্রশ্ন করছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে যে বাংলার থেকে ঝাড়খণ্ড শিখলো না, ঝাড়খণ্ডের থেকে বাংলা অনুপ্রাণিত হয়েছে। বিভিন্ন রাজ্যের দুর্নীতির ইস্যুতেই আপনারা বিভিন্ন রাজ্য সফরে চলে যান, বিভিন্ন রাজ্যে বিভিন্ন ইস্যু নিয়ে চলে আসেন। এখন এমন একটা জায়গা, মানে হাসি মজার জায়গায় পৌঁছে গেছে যে লোকে ঝাড়খণ্ডে কাঁড়ি কাঁড়ি টাকা উদ্ধার হচ্ছে, লোকে বলছে এ রাজ্য থেকে ও রাজ্য শিখলো না, ও রাজ্য থেকে এ রাজ্য অনুপ্রাণিত। দুর্নীতির দায় ইতিমধ্যে 2 রাজ্যের 2 মুখ্যমন্ত্রী, একজন বর্তমান একজন প্রাক্তন, জেলে গিয়েছেন। এত কনফিডেন্স পান কোথা থেকে আপনারা? এত যেখানে নিজের রাজ্যে এত পরিমাণ দুর্নীতি, সেখানেও কম্প্যারিজন করতে হয়। এটা কি দুর্নীতির কম্পিটিশন চলছে? আমার সোজা কথা, সোজাসুজি প্রশ্ন, পশ্চিমবঙ্গ সরকার, পশ্চিমবঙ্গের নির্বাচিত শাসক দল তৃণমূল কংগ্রেসের সরকার কি দুর্নীতির কম্পিটিশন করছে অন্য রাজ্যের সঙ্গে? একদমই না। আমি আপনাকে বলি, আপনি যে অন্য রাজ্য বা কোথাও বাইরে গেলেই আপনার অবজেকশন থাকতেই পারে। আগামীকাল ভোট হচ্ছে কিন্তু পশ্চিমবঙ্গের নয়, দেশের ভোট হচ্ছে। অন্য রাজ্য, সমস্ত রাজ্য মিলিয়ে দেশের ভোট, তাহলে বাইরের কথা বলতেই হবে। একটাই দেশ আমাদের, যেখানে দুর্নীতি হয় সেখানেই আমরা কথা বলবো, সে যে কোনো জায়গায় হোক, সেন্ট্রালে হোক আর অন্য স্টেটে হোক, বা নিজের রাজ্য বাদ দিয়ে, বা এখানে হোক। আমি বললাম শুধু নিজের রাজ্য বাদ দিয়ে, এখানেও হোক। দেখুন, এখানে যে কাঁড়ি কাঁড়ি টাকা আপনিও দেখেছেন, আমিও দেখেছি, বা সবাই দেখেছে, এই টাকা কার, তার জন্য সেন্ট্রাল এজেন্সি তদন্ত করতে এসেছিলেন। আজ পর্যন্ত কি অবস্থায় আছে, কি হয়েছে? ওনাদের কিছু তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদ করার জন্য কিছু কিছু লোককে তারা জেলে নিয়ে গেছেন। ভালো কথা। কি করেছে মানে? আর যদি টাকা উদ্ধার না হতো, কেন্দ্র এজেন্সি না আসতো, আমরা জানতেই পারতাম না নিয়োগ দুর্নীতিতে এত বড় ঘোটালা হয়ে রয়েছে। দেখুন, দুর্নীতি হয়েছে বলেই তো ওনারা এসেছে। এত অযোগ্য মানুষজন যোগ্যদের জায়গা দখল করে বসে চাকরি করেছে, আমরা তো জানতে পারতাম না। নিয়োগের নামে যে পরিমাণ টাকা মার্কেট থেকে তোলা হয়েছে, তোলাবাজি করে, রেট ফিক্স করে, কে জানতে পারতো? এতদিন তো কেউ মানুষ জানতে পারেনি যেখানে নিয়োগ দুর্নীতি নামে কত বড় স্ক্যাম চলছে, এবং সেখানে ছোট থেকে যুবনেতা থেকে শুরু করে রাজ্যের মন্ত্রী পর্যন্ত সবাই জড়িয়ে রয়েছে, কমিশন পর্যন্ত জড়িয়ে রয়েছে। জানতে পারতেন? আপনি জানতে পারতেন? এবার আমি আসি আপনার কথা। কোনো অভিযোগ এসছে, তারপর তদন্ত হয়, তারপরে জানা যায়। কেউ, আমরা তো কেউ যোগী বাবা নই যে আগে থেকে জেনে যাব। কেউ আগে থেকে জানতে পারে না। কোনো অভিযোগ আসে, তারপর তদন্ত হয়, তারপরে জানা যায়। এই শুভেন্দু অধিকারী যে আপনারা দেখালেন, বা আপনারা দেখাতে পারেন না হয়তো,
যে টাকা নিচ্ছে আপনার শর্ট টার্ম মেমোরি লস হচ্ছে, না হয় আমার বোঝানোর ভুল, বা আপনি মাঝখানে সময় একদম দীর্ঘ সময় শহর ছেড়ে বহুদূর চলে গিয়েছিলেন। এই চ্যানেল যখন লঞ্চ হয় আমরাই দেখিয়েছিলাম চাকরি প্রার্থীরা যখন রাস্তায় আন্দোলন করছেন দফায় দফায়, এসএসসি থেকে শুরু করে, প্রাইমারি থেকে শুরু করে, টেট থেকে শুরু করে, এসএলএসটি থেকে শুরু করে, যখন তুলকালাম আন্দোলন চলছে প্রতিদিন আমরা দেখাচ্ছি, প্রতিদিন তারা বলছেন সবাইকার কিন্তু মামলা করার ক্ষমতা ছিল না অনিন্দ্যবাবু। কয়েকজন মামলা করেছিলেন যার জন্য আজকে এই রায়, সবাই কিন্তু মামলা করতে পারেননি। আপনার মুখ্যমন্ত্রী আপনার প্রাক্তন শিক্ষামন্ত্রীকে সঙ্গে করে নিয়ে এসে ওই গাছতলা দাঁড়িয়ে দাঁড়িয়ে আশ্বাস দিয়ে গেছিলেন যে স্পেশাল কমিটি তৈরি হবে, ভুলে গেছেন নাকি বলতে চাইছেন না? ভুল করছেন। 2019 সালে এই এসএসসি এসএলএসটি এদের যখন আপনার প্রেস ক্লাবের সামনে এরা অবস্থান করেছিলেন, সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় ওদের থেকে কিছু লোক এবং সরকারের কিছু লোক করে একটা কমিটি হয়েছিল। সেই কমিটি পরবর্তীকালে ভেস্তে যায়। সেই কমিটি কি করেছে? সেই কমিটি ওরা সেই কমিটি চোর ধরতে পারলো না, ওরাই লোক পাঠিয়েছিল। সেই কমিটি জানতে পারলো না কত বড় দুর্নীতি হয়েছে। সেই কমিটি ওরাই তারপর ভেস্তে দেয়। তার পরবর্তীকালে কেস হয়। আজকের দিনে যেটা আপনি বলছেন, কেস তো চলছে, সিবিআই বা ইডি এরা কেস এরা তদন্ত করছে। আমার বক্তব্য হচ্ছে তৃণমূল কংগ্রেস প্রথম দিন থেকে আজকে পর্যন্ত বলে আসছে, যদি কোনো অন্যায় হয়ে থাকে তৃণমূল কংগ্রেস তার থেকে জিরো টলারেন্সে বিশ্বাস করে, কিন্তু যে অন্যায় হয়েছে বা কারা অন্যায় করেছে এটা জানানোর দায়িত্ব কার? যদি কোনো অন্যায় হয়ে থাকে, এটা হচ্ছে সবথেকে মজার কথা, যদি কোন একটা যদি রয়েছে, যদি কোনো অন্যায় হয়ে থাকে, এখনো পর্যন্ত আপনি শাসক দলের সমর্থক হয়ে প্যানেলে বসে বলছেন যদি চাকরি চুরি হয়ে থাকে, কারণ রায় যদি বাড়ির ছাদ চুরি হয়ে থাকে, কারণ বিচারপতি রায়দান করেনি, স্বর্ণালী বিচারপতি রায়দান করেনি। কোন আমাদের দেশে সংবিধান আছে, কারণ কাউকে যদি দোষী সাব্যস্ত না করা হয় প্যানেল বাতিল হয়ে গেল, গোটা প্যানেল বাতিল হয়ে গেল, আপনি বলছেন এখনো রায়দান করেনি। বাক কমিটির রিপোর্ট থেকে শুরু হয়েছে, সুমন বিশ্বাসরা অনশনে বসে রয়েছে, আপনাদের মধ্যে কজন ওনাদের সঙ্গে দেখা করতে গেছেন? আপনি যদি কতজন ওনাদের সঙ্গে দেখা করতে গেছেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে বলে যাননি যে চাকরির দায়িত্ব আমি নিচ্ছি, আর তারপরে এসে বলেছেন যে আমি কি শিক্ষা দপ্তর সামলাই, আমি কি চাকরি দেওয়ার লোক? আপনার যদি মনে হয় কেউ যদি জেলে যায় সেই দোষী, তাহলে তো আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজিকেও জেলে যেতে হয়েছিল। তার মানে কি উনি দোষী? উনি দোষী কি? পরবর্তীকালে নয়, দেখা গেছে যে না উনি দোষী নন, এখনো যদিও কেসটা চলছে, এখনো পুরো জানা যায়নি। তো ব্যাপারটা জেলে যাওয়া নয়, যতক্ষণ না দোষী সাব্যস্ত হয় কাউকে আমরা দোষী বলতে পারি না। সংবিধান আমরা মানি, অন্যরা কেউ মানে কি মানবে না বলতে পারবো না। আমি চাই দ্রুত তদন্ত শেষ হোক, কেউ যদি অন্যায় করে থাকে সেটা জানানো, রায়দান করুক, কারণ ওই যে ছেলে মেয়েগুলো বসে আছে তাদের ভবিষ্যতের ব্যাপার আছে। মমতা বন্দ্যোপাধ্যায় এদের ভবিষ্যৎ নিয়ে ওরা চিন্তা করেছিলেন যে ভবিষ্যৎ নিয়ে কতটা চিন্তা করেছেন আপনারা? ভবিষ্যৎ নিয়ে কতটা চিন্তা করেছেন? একমাত্র এই সরকার মমতা বন্দ্যোপাধ্যায় কি কি প্রতিশ্রুতি দিয়েছিলেন আর কি রেজাল্ট দিয়েছেন? ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ডাবল ডাবল চাকরি হবে, ভোটের পরে বলেন বাড়ির সামনে কেটলি নিয়ে চলে যাও, একটু ভার নাও, একটু চা বিক্রি করো, তারপর আস্তে আস্তে ঘুগনি নাও, ঘুগনির দোকান দাও। আর বাকি সময় বলেন কাশফুল নাও, কাশফুলের বালিশ দাও। আচ্ছা আচ্ছা আচ্ছা, মমতা ব্যানার্জি বলে খারাপ করো। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় এদের সঙ্গে গিয়ে দাঁড়িয়ে প্রমিস করেছিলেন, প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ব্যবস্থা করবেন, পরে পরবর্তীকালে আমাদের রিপোর্টার প্রশ্ন করার পর বলেছিলেন যে আমি কি শিক্ষা দপ্তর সামলে, আমি কি চাকরি দেওয়ার লোক? কি বলছেন আপনারা? না না, আমি বলছি কমিশন কি বলছে, আমি আপনাকে কমিশন কি বলছে? ওয়েমার যোগ্য অযোগ্যদের ওয়েমার শিটের কপি কোথায়? কাকে টেন্ডার দেওয়া হয়েছে? যে আমি আলাদা করতে পারবো? এক গুচ্ছ মিথ্যে। আর তারপর আপনারা কনফিডেন্সের সঙ্গে বলেন যদি কোনো দুর্নীতি হয়ে থাকে। না না, কমিশন বলেছে আমরা গত লাস্টে কমিশন বলেছে আমরা আলাদা করতে পারবো না। গোপাল চন্দ্রবাবু হাত তুলছেন, এক সেকেন্ড গোপাল, আপনি আমার প্রত্যেকের কাছে অনুরোধ এক এক করে বলবেন। গোপাল চন্দ্রবাবু হাত তুলছেন, গোপাল বাবুর কাছে আসবো। গোপাল বাবু গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য। গোপাল বাবু, আমি সুমন বাবুর কথা একেবারেই সমর্থন করছি না, কারণ সুমনবাবু ভালো করেই জানেন এটি সংগঠিত দুর্নীতি হয়েছে, এটা একক দুর্নীতি হয়নি। দেখুন, তিনটে প্রধান কারণে দুর্নীতিটা প্রমাণিত হয়েছে, অকাট্য প্রমাণ আছে। আমি বিশ্বের কথা বলতে পারবো না, ভারতবর্ষে এরকম দুর্নীতি কেউ দেখেনি কখনো, যেটা এই স্কুল সার্ভিস কমিশনের ক্ষেত্রে হয়েছে। এবং দেখুন, তিনটে অকাট্য প্রমাণ। প্রথম কথা, যে এসএসসিতে নিয়ম ছিল প্রথমে যে 3 বছর পর্যন্ত ওএমআর সিটগুলো সংরক্ষিত হবে, অথচ রাতারাতি নিয়ম করা হলো যে 1 বছরের বেশি ওএমআর সিটগুলো সংরক্ষিত করা হবে না। এটাই হচ্ছে প্রথম প্রমাণ যে ওএমআর সিটগুলো 1 বছর পরে নষ্ট করে ফেলা হলো। এরা জানতেন যে আমরা এই চুরিটা করতে যাচ্ছি, বিক্রিটা করতে যাচ্ছি এবং আমরা ধরা পড়ে যাব, তাই ওএমআর সিটগুলো বিক্রি করে দিতে হবে।
দ্বিতীয় কারণ, হাইকোর্ট, সুমনবাবু বলছেন যে ওই যোগ্যদের তালিকা অযোগ্যদের তালিকা এসএসসি দেবে। হাইকোর্ট বারবার বলা সত্ত্বেও যোগ্যদের তালিকা এসএসসি দেয়নি। তার কারণ তারা ভালো করেই জানতেন যে যোগ্যদের যদি তালিকা দেওয়া হয় তাহলে অযোগ্য কারা ধরা পড়ে যাবে, অযোগ্যদের চাকরি দেওয়া হয়েছে। তৃতীয় অকাট্য প্রমাণ, সুপার নিউমেরিক পোস্ট সৃষ্টি করা হয়েছে। সুপার নিউমেরিক পোস্ট সৃষ্টি করা হয় কখন? স্যার সুপার নিউমেরিক পোস্ট নিয়ে তো এখনো তো মানে অনেক সফর বাকি আছে। সুপার নিউমেরিক পোস্টের জন্য গোটা মন্ত্রিসভা না জেলে চলে যায়, অনেকের সন্দেহ আছে। সুপার আমাকে বলতে মিলে চেষ্টা করেছিল কিভাবে অযোগ্যদের অ্যাবজর্ব করা যায়। আমি সে কথাটাই বলতে চাইছি যে অযোগ্যদের চাকরি দেওয়া হয়েছে, পোস্টের তুলনায় বেশি হয়ে গেছে। ওইটাকে প্রমাণ করার জন্য সুপার যে পোস্ট ছিল এই জায়গাটা তৈরি করার জন্যই সুপার নিউমেরিক পোস্ট সৃষ্টি করা হয়েছে। আসলে সুপার নিউমেরিক পোস্ট তৈরি করা হয় তখন যখন আপৎকালীন পরিস্থিতি তৈরি হয়, যেমন করোনার সময়। করোনার সময় অধিকাংশ অধিক ডাক্তারের প্রয়োজন হয়, নার্সদের প্রয়োজন হয়, তখন আপৎকালীন ভিত্তিতে সুপার নিউমেরিক পোস্ট তৈরি করা হয়। একটা এবং সবথেকে বড় কথা কমিশনের যারা ব্যাপম কাণ্ডের কথা বলছেন, আমি তো বলবো এই দুর্নীতির তুলনায় ব্যাপম কাণ্ড মাত্র 10%। এই পাহাড় প্রমাণ দুর্নীতি ভারতবর্ষের কোথাও ঘটেনি। আমি আসছি হ্যাঁ অনিন্দ বাবু বলুন। 10% যে আপনি বললেন ব্যাপম কেলেঙ্কারি 10%, নিশ্চয়ই আপনি কোনো এভিডেন্স থেকে বলছেন, সেটা কি এভিডেন্সটা কি? হ্যাঁ এভিডেন্স আছে। কি দেখুন, ব্যাপমে যেটা হয়েছিল সেটা একটা দুর্নীতি। মানে আপনি মাপলেন কি করে? 10% না 50% না 100% আপনি মাপলেন কি করে? আমি সংখ্যায় মাপলাম। সংখ্যায় কতগুলো স্ক্যাম কোন রাজ্যে হচ্ছে না, চোখে যেটা দেখবো সেটাতেই মাপবো। দিয়ে দিই তাহলে স্যার একটু আমাকে অ্যালাউ করুন, আমি কিছু তথ্য প্রমাণ দিয়ে দিই। এই যে কথায় কথায় বিভিন্ন, আমি জানি না এখানে ঝন্টু বাবু শুনে হাসছেন, আমি দেখতে পাচ্ছি। সত্যি সত্যি কি দুর্নীতির কম্পিটিশন চলছে? আমার রাজ্য কম্পিটিশন হওয়া উচিত কি? আমি কটা ইন্ডাস্ট্রি নিয়ে এলাম আমার রাজ্যে, কটা মাল্টিন্যাশনাল কোম্পানি হলো আমার রাজ্যে, কতগুলো বিদেশি কোম্পানির কারখানা হলো আমার রাজ্যে, কতগুলো গাড়ি কোম্পানি কারখানা হলো আমার রাজ্যে। এই তো কম্পিটিশন হবে। টেসলা নিয়ে কম্পিটিশন চলছে 4 রাজ্যের মধ্যে, আমাদের রাজ্যের নাম নেই কত, ইভেন আমাদের রাজ্যে শোরুম পর্যন্ত দিতে চায় না টেসলা কোম্পানি। অথচ এখানে দুর্নীতির কম্পিটিশন চলছে। দুর্নীতির কম্পিটিশনই যখন চলছে, আমি ঝন্টু বাবুর কাছে আসবো, চাকরিহারা আমাদের সঙ্গে রয়েছেন, তার কাছেও আসবো। তবে তার আগে দুর্নীতির কম্পিটিশন যখন চলছে, একটা ছোট্ট পরিসংখ্যান দিয়ে দিই, যেটা জানতে চাইছিলেন অনিন্দবাবু, তৃণমূল কংগ্রেসের সমর্থক, কর্মী সমর্থক। রাজ্যের দুর্নীতি প্রসঙ্গ টানলে তো ভিন রাজ্যের উদাহরণ টানে তৃণমূল কংগ্রেস, যেন ভিন রাজ্য থেকে দুর্নীতি শেখে তৃণমূল কংগ্রেস, ওখান থেকে শেখে এখানে টোকে। বেশ কয়েকটা রাজ্যের বড়সড় কয়েকটা দুর্নীতির তালিকা দিয়ে দিই। মধ্যপ্রদেশে 2015-তে শিবরাজ সিং চৌহানের আমলে ব্যাপক কেলেঙ্কারি হয়েছিল। আপাতত সব থেকে বড় কেলেঙ্কারি মধ্যপ্রদেশে একখানা। দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালের সরকারের আমলে সেখানেও ছোটখাটো মেজোসেজো অনেক উদাহরণ পাওয়া গেল। একটা বড় কেলেঙ্কারির নাম পাওয়া যায়, সেটা হচ্ছে আবগারি দুর্নীতি, যাতে মুখ্যমন্ত্রীর জেল পর্যন্ত হয়ে গেছে। বিহারে যাই, বিহারে লালু প্রসাদ যাদবের আমলে পশু খাদ্য কেলেঙ্কারি, সব থেকে বড় কেলেঙ্কারি এখনো পর্যন্ত। ঝাড়খণ্ডে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের আমলে জমি দুর্নীতি, ল্যান্ড স্ক্যাম। উত্তরপ্রদেশেও রয়েছে মায়াবতী মুলায়মের জমানায় খাদ্য শস্য কেলেঙ্কারি। রাজ্যে রাজ্যে দুর্নীতি থেকে শিক্ষার সহজ পাঠ নিচ্ছে কি তৃণমূল কংগ্রেস? কারণ এই সমস্ত রাজ্য থেকে দুর্নীতির অভিযোগ, যেগুলো বলছে না সংখ্যাতত্ত্বের হিসেবে, আর এই রাজ্যে যদি দুর্নীতির হিসেব করতে হয় আমাদের, তাহলে কোথা থেকে শুরু করতে হয়, কোথায় গিয়ে কাউন্ট শেষ করতে হয়? ঝন্টু বাবু, এ রাজ্যের কি কি স্ক্যাম, কি কি দুর্নীতি এখনো পর্যন্ত জাতীয় স্তরে আলোচনার বিষয়, এবার কাউন্ট করে দেবেন? হ্যাঁ, আমি তোমায় প্রথমে বলি, অনেকগুলো প্রশ্ন উত্থাপন হয়েছে আলোচনায়, একটু আমাকে বলতে দাও। আমি তোমাকে শুরুটা করবো এই বলে, সব নিয়োগের উপরেই একটা কিন্তু চোরা বা বালির স্তর তৈরি হয়েছে। কীরকম আমি বলি, এই মুহূর্তে রাজ্যের 43টা দপ্তর, শুনলে খুব আনন্দ পাবে তুমি, অন্য রাজ্যের সাথে কম্পেয়ার নয়, আমরা যোজন এগিয়ে। 43টা দপ্তরের দুর্নীতির অভিযোগে কিন্তু ছোট মোটো মামলা চলছে, বড় ছোট। মানে কোনটা বাদ দেবো? বন দপ্তর, খাদ্য দপ্তর, শিক্ষা দপ্তর, কোন দপ্তর বাদ দেবো বলুন? এই রাজ্যে কোন দপ্তর বাদ নেই, 43টাই আছে। এবার তোমাকে আমি ব্যাপন থেকে শুরু করি। মুখ্যমন্ত্রী ব্যাপন কথা বলছে, জেনে রাখুন যারা সন্ধ্যাবেলায় অনুষ্ঠানটা দেখছেন, ব্যাপনে 592 জনের নামে চার্জশিট জমা পড়েছিল। ব্যাপনে মামলাটা প্রথম হয়েছিল সেই রাজ্যের বিজেপি চালিত সে রাজ্য মধ্যপ্রদেশে প্রি মেডিকেল টেস্ট নামক যে সংস্থা, তারা প্রথম চার্জশিট দিয়েছিল, পরে তারাই সুপারিশ করেছিল এত বড় স্ক্যাম সিবিআই করুক। 592 জন আধিকারিক অফিসার মন্ত্রীর নামে
মামলা করেছিল সরকার। স্বর্ণালী, তোমার আমার ট্যাক্সের টাকায় যে সরকার এদেরকে বাঁচাতে হাইকোর্ট সুপ্রিম কোর্টে যায়, সেদিন মধ্যপ্রদেশ সরকার একটা মামলা কাউন্টার করতে কোথাও যায়নি। 592 634 জন স্টুডেন্ট যারা স্ক্যামে করে এই প্রি মেডিকেল টেস্টে পাস করেছিল, তাদের লাইফ টাইম সার্টিফিকেট বাতিল হয়েছে। লিখে নাও, সবাই শুনছে, জেনে রাখুন যারা শুনুন। এইবার এখানে গিয়ে এই ব্যাপকতা, স্যার যেটা বলছিলেন, এই কারণেই উনি বলছিলেন যে উনি পরিসংখ্যান দিতে পারেননি, আমি দিয়ে দিলাম যে মাত্র 10% বা তারও কম। কোন কোন রাজ্যে ছোটবাবু একটা কোন বড় দুর্নীতি সামনে আসলে রাজ্যের মন্ত্রিসভা জেলে ঢুকে যায়, মুখ্যমন্ত্রী অ্যারেস্ট হয়ে গেছে। আর এই রাজ্যে দপ্তরের পর দপ্তরের দুর্নীতি, শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, বন, নিয়োগ, দপ্তরের পর দপ্তর। স্বর্ণালী, এবার আরেকটা দেখো, এখানে একটু আগে আলোচনা করেছিল মুখ্যমন্ত্রী মানবিক, তাই বারবার নাকি 19-এ উনি কি ফোন করেছিল। লোকসভা নির্বাচনের আগে উনি হঠাৎ মানবিক হলেন 2019। 29 দিন অনশন করার পরে প্রেস ক্লাব থেকে এই ভাইদের উদ্দেশ্যে তিনি ফোন করে বললেন, আমি টেক ওভার করছি, তোমাদের সমস্যা মেটেনি। চুপচাপ হয়ে গেলেন, ভোট শেষ, ভুলে গেলেন উনি। 2022-এ ঈদের দিন রাজ্যের মুখ্যমন্ত্রী পঞ্চায়েত ভোটের আগে ফোন করে বললেন, তোমাদের সমস্যা আমি টেক ওভার করছি, করেনি, ভোট উতরে গেল। 2022 অভিষেক ক্যামাক স্ট্রিটে 2022 সালে এদের নিয়ে বসেছিল, কোনো সমাধান করেনি। অর্থাৎ এই মানবিকতা খালি ভোটের মরশুমে চলে। তুমি বলছিলে না, দেখো রাজ্যের মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসার পরে দুর্নীতির বিরুদ্ধে অনেক কথা বলেছেন, কিন্তু দুর্নীতির মেজার্স করতে গিয়ে যে শক্তিশালী একটা লোকায়ুক্ত গঠন করতে হবে, ভিজিলেন্স কমিটিকে অটোনমাস করতে হবে, স্বর্ণালী এটা করেনি। মেজর জায়গাটা উনি প্যারালাইজ করে রেখেছিলেন। আমি আসবো, ভোটের আগে মানবিকও হয়ে যায়, ভোটের আগে তখন মনে পড়ে সব ডাবল চাকরি হবে, আর ভোটের পর মনে হয় কেটলি নাও, ভার নাও, বাড়ির সামনে বসে যাও, বা সামনে পুজো আসছে, একটুখানি মাকে বলো ঘুগনি করে দেবে, বাড়িতে বসে বসে ঘুগনি বিক্রি করো। এগুলো ভোটের পর মনে হয়, একদম মনে হয় এগুলো। ভোটের আগে মানবিক হয়ে যায়, তখন বলা হয় কি লক্ষ্মীর ভান্ডার বাড়িয়ে দেওয়া হলো, ভোটের মাঝখানে আরো টোপ দেওয়া হয়, ভোট মিটে যাক, আবার লক্ষ্মীর ভান্ডার ডাবল করে দেওয়া হবে। আর তারপর কি হয়, কি পরিস্থিতি হয়, সেগুলো বোধহয় সন্দেশখালি দেখিয়ে দিয়েছে। আমি আসছি এক এক করে, এই মুহূর্তে একটা বড় গুরুত্বপূর্ণ নিউজে খবর নজর রাখছে। এই মুহূর্তে যে খবর আসছে, কেজরিওয়ালের বিরুদ্ধে এনআইএ তদন্ত, কেজরিওয়ালের বিরুদ্ধে এনআইএ তদন্তের সুপারিশ দিল্লির লেফটেন্যান্ট গভর্নরের। আপের বিরুদ্ধে খালিস্তানি সংগঠনের থেকে টাকা নেওয়ার অভিযোগ দিল্লির মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। এই মুহূর্তের বড় নিউজ, বড় ব্রেকিং নিউজ, খালিস্তানি সংগঠন থেকে 1.6 অর্থাৎ 1,60,00,000 টাকা মার্কিন ডলার নেওয়ার, সরি টাকা নয় মার্কিন ডলার, 1.6 crore মার্কিন ডলার নেওয়ার অভিযোগ উঠেছে। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তের সুপারিশ দিল্লির লেফটেন্যান্ট গভর্নরের। এই মুহূর্তে বড় খবর, বড় ব্রেকিং নিউজ। আমি জানি না আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল আরও বোধহয় বিপদের মধ্যে পড়লেন, কারণ এবার সরাসরি খালিস্তানি সংগঠনের সঙ্গে টাকা, মানি ট্রানজ্যাকশনের অভিযোগ উঠছে তার বিরুদ্ধে, যে কারণে এনআইএ তদন্ত হবে, এবং সেটাও আবার ডলারে 1.6 crore অর্থাৎ 1.6 কোটি টাকা, 6 কোটি ডলার ট্রানজ্যাকশনের হিসেব উঠছে, যেটা অন্তত ভারতীয় মুদ্রায় সেটার সংখ্যাটা অনেকটা হবে, বিশাল হবে। নজর থাকছে খবরের দিকে। অবশ্যই এর পাশাপাশি অন্য একটা ব্রেকিং নিউজ আমাদের কাছে আসছে। আমি বাকিদের কাছে যাওয়ার আগে আর একটা ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো। আরও একটা গুরুত্বপূর্ণ খবর, আগামীকালই নির্বাচন রয়েছে, আর তার আগে ভোটের আগে আমডাঙ্গায় তৃণমূলের বড়সড় ভাঙন। ভোটের মধ্যেই বড়সড় ভাঙন তৃণমূল কংগ্রেসে। আমডাঙ্গার 2 তৃণমূল নেতা সহ শতাধিক তৃণমূল কর্মী বিজেপিতে যোগদান করলেন। ভোটের আগে আমডাঙ্গা তৃণমূল ব্লক কার্যকরী সভাপতি এবং সংখ্যালঘু সেলের সম্পাদক বিজেপিতে যোগদান করলেন। যে আমরা ওনার বিভাজন সারাক্ষণ করে তৃণমূল কংগ্রেস, যে 30-70 বিভাজন সারাক্ষণ করে তৃণমূল কংগ্রেস, মুর্শিদাবাদে গেলে ইকুয়েশন চেঞ্জ হয়ে যায়। মুর্শিদাবাদে গেলে তখন ওরা 70 আমরা 30 করে ভয়ঙ্কর সমস্ত রক্ত গরম করা ভাষণ দেন তৃণমূল কংগ্রেসের নেতারা। সেখানে দেখতে পাওয়া যাচ্ছে আমডাঙ্গার সংখ্যালঘু সেলের সম্পাদক তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করলেন। ব্যারাকপুরে বিজেপি প্রার্থী অর্জুন সিং এর হাত ধরে যোগদান। এই সমস্ত গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর থাকছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে যোগদান করেছেন কৌস্তব বাগচিও, বিজেপি মুখপাত্র কৌস্তব বাগচি আমাদের সঙ্গে রয়েছেন। কৌস্তবের কাছে যাবো সরাসরি। কৌস্তব, ভারী অদ্ভুত বিষয়, আজকে গোটা দেশের মানুষজন এবং একই সঙ্গে স্পেশালি আমাদের পশ্চিমবঙ্গের ছাত্র যুবরা অপেক্ষা করেছিল শুনানির জন্য। সেখানে আমি দেখতে পেলাম, আমরা জানতে পারলাম মুকুল রোহতগি তিনি বলেছেন তার গলা খারাপ, তাই তিনি নাকি 1 সপ্তাহ সময় চেয়েছেন। 1 সপ্তাহ সময় দেওয়া হয়নি, আগামীকালই সকালবেলায় শুনানির কথা রয়েছে। এই এতজন
চাকরি বাতিলের ক্ষেত্রে আগামীকাল কাল সকাল 10:30টায়। সত্যি কি রাজ্য সরকারের আদৌ কোনো ইচ্ছে রয়েছে? রাজ্য সরকারের আইনজীবীর ধরনের বডি ল্যাঙ্গুয়েজ, আজকে কথায় কথায় ভিন রাজ্যের দুর্নীতির উদাহরণ টানেন মমতা বন্দ্যোপাধ্যায়, টানছেন। প্রথমত হচ্ছে দুর্নীতিকে কোনো কম্পিটিশন চলে, আর দ্বিতীয়ত হচ্ছে এ রাজ্যের রাজ্য সরকার কি আদৌ এই চাকরি বাতিল চাকরি হারাদের জন্য লড়াই করছে না নিজেদের মন্ত্রিসভা বাঁচানোর জন্য লড়াই করছে? এই সময় কিনছে কেন? এত সময় কিসের দরকার হচ্ছে? আমি ওসবের মধ্যে যাচ্ছি না, কিন্তু মুখ্যমন্ত্রীর আমি তোমাকে বলবো স্বর্ণালী, যেভাবে দীর্ঘদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায় এই যে চাকরি যাদের গেছে, এই যে এদেরকে নিয়ে যে রাজনীতিটা উনি করছেন, এক তো হচ্ছে যোগ্য অযোগ্যদের মধ্যে একটা জায়গা আছে যেটা নিয়ে অনেকে কথা বলছে, কিন্তু কোর্টের কাছে কোনো অপশন ছিল না এই যোগ্য অযোগ্যদের আলাদা করা। মুখ্যমন্ত্রী বিভিন্ন সময়তে যারা চাকরি গেছে সবাইকে নিয়ে কথা বলছেন, আদতে উনি যেটা করতে চাইলেন সেটা হচ্ছে যোগ্যদেরকে শিখণ্ডী করে ওনার রাজনীতি করতে চাইলেন। উনিও খুব ভালো করে জানেন যে যোগ্য অযোগ্য ডিস্টিংশন করাটা ইজ নেক্সট টু ইম্পসিবল, কারণ সেটা যদি উনি করেন তাহলে এই অযোগ্য যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে তারা যদি কলার ধরা শুরু করে, একটা তৃণমূলের নেতারা বাড়িতে থাকতে পারবেন না, আর তিনি তার কালীঘাটের নিবাসে থাকতে পারবেন না। তিনি জানেন বলে তাদেরকে শিখণ্ডী করার রাজনীতি করছে। আর মুখ্যমন্ত্রী যে মঞ্চ থেকে দাঁড়িয়ে চাকরি হারাদের নিয়ে এত বড় বড় কথা বলছেন, আমি তোমাকে রিকোয়েস্ট করবো স্বর্ণালী, ওই আগের দিনের যে হিয়ারিংটা সেটা অন রেকর্ড আছে, বিভিন্ন ইউটিউবে বিভিন্ন পোর্টাল থেকে আপলোড হয়েছে, পারলে একবার ওই ইয়েটা শুনো, হিয়ারিংটা। রাজ্য সরকারের আইনজীবী একটা বারের জন্য চাকরি হারাদের নিয়ে কোনো কথা বলেননি। তাদের ফার্স্ট এবং ফরমোস্ট প্রেরোগেটিভ ছিল যদি সিবিআই ইনভেস্টিগেশনে স্থগিতাদেশ না হয় গোটা মন্ত্রিসভাটা জেলে চলে যাবে। রাজ্য সরকারের কাছে প্রেরোগেটিভ যাদের চাকরি গেল তাদের চাকরি বাঁচানো নয়, তাদের প্রেরোগেটিভ নিজেদের সমস্ত চোর মন্ত্রীগুলোকে বাঁচানোর জন্য। এবং রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী তারও কোথাও ভয় আছে, তিনি এবং তার আদরের ভাইপো সবাই জেলে চলে যাবে যদি স্থগিতাদেশ না হয়। মানে কতটা নির্লজ্জ হতে পারে একটা প্রশাসন! বেকার ছেলে মেয়েগুলোর সেন্টিমেন্ট নিয়ে চিনিবিনি খেলছে, তাদেরকে বাইরে গিয়ে বলছে আমরা তোমাদের পাশে আছি, তোমাদের চাকরি যাবে না, কিন্তু যখন শুনানি হচ্ছে সম্পূর্ণ 180 ডিগ্রি পাল্টি। এই পাল্টিবাজির রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে ভালো কেউ করতে পারে না। প্যাথোলজিক্যাল লায়ার, হ্যাবিচুয়াল লায়ার, তুমি যাই বলো না কেন এই সমস্ত কথা কম পড়ে যাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে আজ্ঞা দিতে। একদমই তাই। এই মধ্যে সত্যি তো মানে আসলে উদ্দেশ্যটা নিয়ে তো সমস্যা, মানে প্রশ্ন উঠছে। সুমন আমাদের সঙ্গে রয়েছেন, তবে সুমনের কাছে যাওয়ার আগে আমি একবার, সুমন আপনিও শুনুন বিভিন্ন সময়তে, আপনি নিশ্চয়ই ইতিমধ্যে জানতে পেরেছেন এই মুহূর্তে আন্দোলন অনশনে রয়েছেন সুমন। আমি এর আগের দিন দেখছিলাম, প্রত্যেককে জানি, প্রত্যেক অতিথিদের আমাদের সঙ্গে একাধিক সময় হচ্ছেটা কি শো করেছে। একজন SLST ছাত্র চাকরি প্রার্থী বিভিন্ন সময়ে রাজ্যে আমাদের সময় আন্দোলন করেছে, অন্যতম মুখ আমাদের স্টুডিওতে এসেও শো করেছে, নাম হচ্ছে ইমরান হোসেন। ইমরান হোসেন দুদিন আগে টানা আন্দোলন করতে করতে অসুস্থ হয়ে পড়েন, তারপরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, জানা যায় তিনি আর বেঁচে নেই, ব্রেন স্ট্রোক হয়ে যায়। দিনের পর দিন বছরের পর বছর রাস্তায় আন্দোলন করতে করতে, এইটা কি ভবিষ্যৎ? আজকে সুমন বিশ্বাসরা চাকরি খুইয়ে আন্দোলন অনশনে বসে রয়েছেন তারা, আর রাজ্যের আইনজীবী গিয়ে বলছে আমার গলায় ব্যথা, আমার আরো 1 সপ্তাহ সময় লাগবে। কিসের মানবিকতা? আমি সুমনের কাছে আসার আগে একবার আমাদের যিনি SSCর চেয়ারপারসন তার 3টে বক্তব্য শোনাবো। নরেন্দ্র মোদীর বক্তব্য বলার আগে এবং নরেন্দ্র মোদী বক্তব্য রাখার পরে এই যে যোগ্য অযোগ্য নিয়ে যে এত বিশাল কনফিউশন, সেই সংক্রান্ত দুটো বক্তব্য শোনাবো। আমার মনে হয় প্রত্যেকে শুনে বুঝতে পারবেন যে আসলে সদিচ্ছার অভাব কতখানি রয়েছে এই সুমনদের জন্য। সেক্ষেত্রে ওএমআর আছে বলতে আমাদের কাছে সিবিআই যেটা দিয়েছেন সেটাই আছে। আপনার নিজস্ব কোনো নেই? সেটা নেই, সেটা থাকলে তো এত সমস্যা হতো না। সিবিআই যা টোটাল যা ছিল প্রায় 23 লক্ষ মতন আমাদের ওএমআর ছিল, সেটাই দিয়েছেন। তবে পুরোটা দিতে পেরেছেন কিনা দেখুন, আমরা তো 23 লক্ষ যাচাই করিনি আগে। আমাদের ঠিক খুব সুনির্দিষ্ট বক্তব্য ছিল মহামান্য আদালতের কাছে যে 23 লক্ষ যাচাই করে, মানে এগুলো সবই আমাদের আদালতে বলা, পেশ করা, যে আমরা 23 লক্ষ যাচাই করে সংখ্যা মিলানো, অর্থাৎ সিবিআই যেগুলো বলেছেন যে 952 গরমিল আছে 9-10-এর ক্ষেত্রে,
কি 907 গরমিল আছে 11-12-এর ক্ষেত্রে। এই যে সংখ্যাগুলো, এইগুলো সঠিক সংখ্যা ওরা বলছেন কিনা 23 লক্ষ যাচাই করে বলা আমাদের পক্ষে মানে দীর্ঘ সময় লাগবে। ये जो शिक्षक भर्ती घोटाला हुआ है, लेकिन उसमें बहुत निर्दोष लोग भी हैं जो सचमुच में शिक्षक की नौकरी के हकदार है। ये बाकियों के पाप के कारण ये निर्दोष लोग भी मुसीबत में गिर गए हैं। बीजेपी ऐसे अभ्यर्थियों को कानूनी सहायता भी देगी और उन्हें न्याय दिलाने के लिए पूरी ताकत से काम करेगी। যোগ্য যারা প্রার্থী তাদের পাশে অবশ্যই কমিশন থাকবে। এই বিতর্কিতদের তালিকা আমরা অনারেবল সুপ্রিম কোর্টের কাছেও তুলে ধরব এবং তার সঙ্গে সঙ্গে তাহলে বাকি যারা রয়ে গেলেন তাদের ব্যাপারে এখনো পর্যন্ত কোনো অভিযোগ নেই সে ব্যাপারেও আমরা একটা পরিসংখ্যান অবশ্যই দেব। সুমন, কোন জায়গা থেকে এখনো আশা রাখছেন আপনারা? যখন রাজ্যের আইনজীবীর এরকম কথা শোনেন, যখন গতকালের কিছুক্ষণ আগে কৌস্তব বলছিলেন যে শুনানি অনলাইনে অ্যাভেলেবেল রয়েছে ইউটিউবে, যখন সেগুলো শুনতে পান, যখন তার সঙ্গে সঙ্গে এই সময় এই চেয়ারম্যানের দু রকমের বক্তব্য শোনেন, হ্যাঁ সুমনের বক্তব্য শুনবো, তবে তার আগে অনেক তুলছেন কৌস্তব, এক লাইন একদম 10 সেকেন্ডে সুমনের কাছে আসবো আমি বলবো এই যে এসএসসির যে চেয়ারম্যান আছে না, এই 1 নম্বরের মিথ্যাবাদী, যা কথা বলছো সমস্ত মিথ্যা কথা বলছে। তাহলে এ যদি সত্যি কথা বলে, হাইকোর্টের অর্ডারে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের জজেরা তাহলে মিথ্যা কথা বলেছে, তারা হাইকোর্টের সামনে সমস্ত তথ্য রেখেছে। হাইকোর্টের অর্ডারটা পড়লেই যেই প্যারাটা এলাবোরেটলি সমস্তটা বলেছে যে কি কি কারণের জন্য বাতিল হয়েছে, তার মধ্যে খুব নির্দিষ্টভাবে বলা আছে ওএমআর ছিল না কোনো, এবং মিরার ইমেজগুলোকেও নষ্ট করে দেওয়া হয়েছে, ডিস্ট্রয় করে দিয়েছে, তারাই বলেছে। আবার এখন বলছে কোথা থেকে উদ্ধার করছে, এ সম্পূর্ণ মিথ্যা কথা, সত্যের অপলাপ করছে। বারংবার করে বলছি, এই যোগ্য যারা চাকরিহারা ছেলে মেয়ে তাদেরকে নিয়ে সরকার রাজনীতি করছে এবং তাদেরকে শিকন্ডি বানাচ্ছে, আর কিচ্ছু না। আমি উত্তর নেব। সুমন, কৌস্তব বলছেন শুধুমাত্র আপনাদেরকে নিয়ে রাজনীতি করা হচ্ছে, আপনাদেরকে শিকন্ডি বানানো হচ্ছে, আসলে রাজ্য সরকারের ইন্টেনশন কিছু অন্য। সুমন, আপনার থেকে নেব হিন্ট। হ্যাঁ, নমস্কার। রিপাবলিক বাংলার সকল দর্শকদের শুভেচ্ছা জানিয়ে 2-4টি কথা বলছি, আপনাদের অনুরোধ করছি। আমি খুব কম সময়ই বলবো, একটু ডিস্টার্ব করবেন না। মাননীয় গোপালচন্দ্র বাবু তার বক্তব্য সুমনকে দিয়ে কেন শুরু করলেন আমি জানি না। আমি আজকের বলতে চাইছি 2016 সালের প্যানেল, সেই প্যানেলের জীবনবিজ্ঞান শিক্ষক হিসাবে আমার মতো আরও হাজারো মাস্টারমশাই, দিদিমণি, গ্রুপ সি গ্রুপ ডি তারা যে চাকরিটা হারিয়েছেন, আমরা আসলে দুর্নীতির শিকার। এই যে এসএলএসটি আমার ভাই ইমরান, এই যে দীর্ঘ লাগাতার আন্দোলন, তার যোগ্য চাকরিটা চুরি করেছে এ রাজ্যের নেতা মন্ত্রীরা এবং মুখ্যমন্ত্রী সেটা জানে না, আমরা বিশ্বাস করি না। তাহলে তার কি আইবি এরা কি অকেজো, সেটা মুখ্যমন্ত্রীকে বলতে হবে। সুতরাং এই যে এসএলএসটির আন্দোলনকারীরা যাদের চাকরিটা আসলে চুরি করেছে এই এসএসসি, যারা সেই দুর্নীতির সুবিধা, সুপ্রিম কোর্টও বলেছে দুর্নীতির সুবিধা পেয়ে যারা চাকরিটা নিয়েছেন ঘুষের বিনিময়ে, সাদা খাতার বিনিময়ে, অবিলম্বে এসএসসি তাদের যারা যোগ্য এবং যারা সকল অযোগ্য তাদের সেগ্রিগেশন করুক। আমরা সেই দাবিতেই সংগ্রামী যৌথ মঞ্চ সুপ্রিম কোর্টে মামলা লড়ছে যোগ্যদের হয়ে। এবং এই যে মুখ্যমন্ত্রী কত প্রাণান নেবেন আমরা আজকে দেখেছি, আমরাও ছিলাম। ইমরানের জন্য কালো পতাকা, কালো ব্যাজ পরে আমার দাদা দিদি ভাইয়েরা আজকে স্মরণ সভা করেছে। মাননীয় মুখ্যমন্ত্রী আর কত স্মরণ সভা দেখতে চান? আমরাও তো আমাকে প্লিজ একটা মিনিট সময় দিন। আমরাও তো এই মানসিক যন্ত্রণায় রয়েছি, অনশনে রয়েছি 5 দিন ধরে। শরীরের শক্তি কমে গেছে, শরীর ভেঙে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। সুতরাং মাননীয় মুখ্যমন্ত্রী এই দায় এড়াতে পারে না। সুতরাং এই যে এসএসসির স্ক্যাম, ইট ইজ এ বিগ স্ক্যাম অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড থ্রু আউট দ্য ইন্ডিয়া, এর সমস্ত দায় রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। এবং আজকেরও পরিতাপের বিষয় দেখুন, 29 এপ্রিলের যে হিয়ারিং ছিল সুপ্রিম কোর্টে, সেখানে এই রাজ্যের ক্যাবিনেট অ্যান্ড মুখ্যমন্ত্রী নিজেকে বাঁচানোর জন্য স্টে অর্ডার নিয়েছিল। রাজ্যের মুখ্যমন্ত্রী আপনার এই বক্তব্য সোজাসুজি শুনতে পেলেন কিনা? তাদের মন্ত্রীদের বাঁচানোর জন্য দিদি 30টা সেকেন্ড আজকে আমরা বলতে চাই, মমতা বন্দ্যোপাধ্যায় এ রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি চাকরিহারাদের পাশে আছেন, কিন্তু দেখবেন ব্র্যাকেটে লেখা আছে
যারা ঘুষের বিনিময়ে অর্থাৎ মুখ্যমন্ত্রীকে যারা ঘুষ দিয়ে চাকরিটা কিনেছেন, মুখ্যমন্ত্রী শুধুমাত্র তাদের পাশেই আছেন, যার মানে দাঁড়ায় অশ্বত্থামা হত ইতি গজ। সুতরাং এই দুর্নীতির দায় এরাজ্যের মুখ্যমন্ত্রী অস্বীকার করতে পারে না। আমার দৃঢ় বিশ্বাস আপনার বক্তব্য হয়তো রাজ্যের সরকারের কান পর্যন্ত পৌঁছবে, মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কান পর্যন্ত পৌঁছবে। আমরা যারা এখানে রয়েছি আমরা তো শুনছি। আমি জানি না যে এত কিছুর পরও দুর্নীতি অস্বীকার করা যায়, এত কিছুর পরও দুর্নীতি নিয়ে, স্ক্যাম নিয়ে অন্য রাজ্যের সঙ্গে কম্পিটিশন করা যায়, এত কিছুর পরও শুনানির সময় গিয়ে রাজ্যের আইনজীবী বলতে পারে আমার গলা ব্যথা, আমাকে 1 সপ্তাহ সময় দিন। এগুলো বলা যায় কি? আর যদি যায় তাহলে বুঝুন, জানুন যে এদের আসল ইন্টেনশন কি। সময় একদম শেষ। প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে একটা বিরতি নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন।